This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়, আমি ঠোটকাটা। ঘরের পাশে আরশিনগর, বসত করে কে? মারবে বলে তোমায় কারা ধর্ম জ্বেলেছে। দেখুন, হিংসার আগুন কোনো বাছবিচার করে না, সে আগুন হয় একেবারে সর্বগ্রাসী। বিষের আগুন একটা ঘরে লাগলে অন্য বাড়িও কিন্তু রেহাই পায় না, ছাড় পায় না। সেদিন সেই বিষের আগুনেই জ্বলল ধুলিয়ানের ঘোষপাড়া। ঘাতক সৈন্যে ডাকি, মারো মারো ওঠে হাঁকি, চারদিকে ভাঙচুর, লুটপাট, উন্মত্ত জনতার হিংসা। ঠিক তখনই স্কুল ফেরতা 7 জন ছাত্রী রাস্তায় দাঁড়িয়ে ভয়ে জড়সড়, একেবারে দিশাহারা। ওই ছাত্রীরা সকলেই সংখ্যালঘু সম্প্রদায়। তারা তখন দিশেহারা, কোথায় যাবে, কি করবে। তারপর ভয়ঙ্কর বিপদে সহায় হলেন এলাকারই এক প্রৌঢ়, তার নাম শুভ্র সাহা। 7 ছাত্রীকেই আশ্রয় দিলেন নিজের বাড়িতে, হিংসার আক্রমণ থেকে বাঁচাতে এবং ওই ছাত্রীদের সম্ভ্রম রক্ষা করতে। সেদিন শুক্রবার 11 এপ্রিল। ওয়াকফ বিক্ষোভের মিছিল মুহূর্তে বদলে গেল হিংসায়। অশান্ত শামসেরগঞ্জের থানা সংলগ্ন ধুলিয়ানের ঘোষপাড়া। তখন নিজের বাড়িতেই ব্যবসায়ী শুভ্র সাহা। আজ পর্যন্ত আমি এত বছর বয়স, বড় হলো 58 ইয়ার্স আমার ওল্ড, কিন্তু আমরা এতদিনভাবে বসবাস করেছি, হিন্দু মুসলমান পরস্পরে নিজেদের সম্প্রীতি বজায় রেখেই করেছি। কিন্তু আজকে যা শুক্রবার যে 11 তারিখ যা দেখলাম, বাইরে জ্বলতে শুরু করেছে অশান্তির আগুন, বিষের আগুন। শুক্রবার যখন তাণ্ডবকারীরা চরম পর্যায়ে তাণ্ডব চালাচ্ছেন, তখন ঠিক এই বাড়ির উল্টো দিকে 7টা মেয়ে আটকে পড়েছিল, তাও আবার সংখ্যালঘু সম্প্রদায়ের। সেই সময় দেখি কিছু বালিকা বিদ্যালয় থেকে মেয়েরা পরীক্ষা দিয়ে, তাদের বয়স মোটামুটি 12-13 বছর হবে, 7-8 জন মোটামুটি। ওরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তো কান্নাকাটি করছে এবং ভয়ে ততস্থ কাঁপছে। তখন আমি বললাম যে তোদের ভয় নাই, তোরা এই পারে আয়। তো সে মধ্যে ওদের যা অবস্থা, তাতে ওরা এখানে আসার সাহস পাচ্ছে না, এই পারে মানে আমার বাড়ির পারে। আমি আবার ওদেরকে গার্জেনের মতো গার্ড করে, বাবার মতো গার্ড করে তাদেরকে আমি আমার বাড়ির ভেতরে ঢুকাই এবং বাড়ির ভেতর ঢুকিয়ে তাদেরকে বলি তোরা নিশ্চিন্তে থাক, কোনো অসুবিধা নেই, তোদের কিচ্ছু হবে না। দিয়ে আমি আমার নিচের ঘরে ওদেরকে বসিয়ে জল টল দিই। আমার মিসেস বিস্কুট টিস্কুট দিয়ে বলে যে তোদের কোনো ভয় নাই, আমরা আছি তো, তোদের ভয় কিসে। তিনি সেই 7টা মেয়েকে উদ্ধার করেন, নিয়ে আসেন এই বাড়িতে। তারপর কি হলো? ওদের সাথে বসে থেকে গল্প করি। তখন ওরা বলে যে সেই সময় গল্প করতে করতেই আমার বাড়ির নিচে তখন একদল দুষ্কৃতী আমার নিচের কাঁচ ভাঙতেছে। তখন আমি বেরিয়ে গেছিলাম, মানে উত্তেজিত বসে হোক, আমি বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে আমাকে তখন 7-8 জন মিলে ঘিরে ধরে তখন আমাকে বলছে যে তোকে কাটবো বলে একটা তারওয়াল বের করেছে, যে আমাকে কাটার জন্য প্রস্তুতি, মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমার বাড়ির একটা দরজা খুলে, পাল্লা খুলে, ওই মেয়েগুলো যে ভয়ে দাঁড়িয়ে কাঁপছে, তখন ওরা দেখে তখন বলছে আমাকে যে না চাচা, আপনি খুব ভালো কাজ করেছেন, আপনার কিছু হবে না, ওদেরকে আপনি যত্ন করে রাখেন। সেই দল চলে গেল। তারপর হাজির আরেক দল। লুটপাটের জন্য ইট বৃষ্টি, মানে যে যা পারে আমার বাড়ির কাঁচ জানলা, বাড়ি মানে কত রকমভাবে চেষ্টা করেছে, সেটা আমি আপনাদেরকে বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। কাঁচ, ইট, এমনকি মাদক দ্রব্যের বোতলও সেটা ছোড়া হয়েছিল। বড় বড় ইট ছোড়া হয়েছিল। গোটা এলাকায় যখন তাণ্ডবকারীরা চালিয়েছে, সেই সময় শুভ্রবাবু যখন 7টা মেয়েকে উদ্ধার করে, তখন তার উপরই হামলা হয়। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ওই 7 ছাত্রীকে বাড়িতে আশ্রয় দিলেন শুভ্রবাবু। ওদিকে হিংসা আছড়ে পড়ল তার বাড়িতেই। তবু তিনি মাথায় রেখেছিলেন, বিপদে আমি না যেন করি ভয়। বিপদ মাথায় নিয়েই আগলে রাখলেন 7 স্কুল ছাত্রীকে সন্তানের মতো, পিতার ভূমিকায়। তারপরে এই মেয়েগুলো তার বাড়িতে সব ফোন করলো, ওদের বাবা মা সবাই চিন্তিত, সবাই। তার মধ্যে আমার একজন পরিচিত বেরিয়েছিল, উনি বললেন যে আপনার কাছে আছে, আমরা নিশ্চিন্তি হলাম। হ্যাঁ, আটকে পড়েছিল। মানে কোথায় আটকে পড়েছিল? ওই তো ঘোষপাড়া।
ঘোষপা আটকে হয়েছিল। সেদিনকে শুভ্রবাবু যদি না থাকতো তাহলে কি মানে মানে বড় বিপদ হয়ে যেত? হ্যাঁ, ওই যে তখন তো ঝামেলার মাঝখানে যে ফেসে গিয়েছিল। তাহলে এখন ছাড়িয়েন না। এলাম না, আমি এখন ছাড়বও না, আর আমি তোমরা না এলে আমি হাতে তুলে দিবও না, কারণ কোনটার বাবা মা আমি তো কাউকেই চিনি না। তখন আমি ওর মারা কেউ দিদি ফোন করেছিল, তাদেরকে বললাম তোমরা এসো, ছেলেরা কেউ এসো না, তোমরা এসো, তোমরা এসে তোমাদের মেয়েদেরকে উদ্ধার করে নিয়ে যাও। আমাকে আমার কারো ফোন করতে বললো, তো বললো কি সুব্রতর বাড়িতে আছে। তা আমরা সুব্রত তো ভালো লোক, আমি আশা করি ওর বাড়িতে ভালো থাকবে। আচ্ছা, কিন্তু দেখা গেল তো তার বাড়িতেই হামলা হলো, ভাঙচুর করা হলো, পুরো কাজটা সব ফাটিয়ে দেওয়া হলো। ওটা ঠিক তো হয়নি। এভাবে কি ওনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা বা ভাঙচুর করা কি উচিত হলো? কি বলবেন? না, ওটা হয়নি। শুভ্রবাবু, আপনি বাস্তবের নায়ক। আপনাকে আমি এবং আমাদের সংস্থা থেকে প্রণাম জানালাম এই মানবিকতা এবং মনুষ্যত্বের নজির তৈরি করার জন্য। মনুষ্যত্বের এই যে ছবি দেখলেন, এই বাংলা, এটাই কিন্তু বাংলা। একই বৃন্তে দুটি কুসুম। পীরের দরগায় গিয়ে একজন হিন্দু নিঃসংকোচে চাদর চড়াতে পারেন বা চাদর চাপাতে পারেন। উৎসবের উন্মাদনায় আমাদের রাজ্যে ভেঙে যায় ধর্মের বেড়াজাল, তা দুর্গাপুজো হোক কিংবা পবিত্র ঈদ। বাংলার সেই সম্প্রীতির আকাশেই যে এখন দাঙ্গার সিঁদুরে মেঘ। বাংলার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখে এখন সম্প্রীতির কথা বলতে হচ্ছে দয়া করে শান্ত থাকুন, আমাদের বিশ্বাস করুন, ন্যায় সাধিত হবে, কোনো জনগোষ্ঠী বিব্রত বোধ করবেন না। তার মানে বিব্রত বোধ করার মতো পরিস্থিতি আছে বলেই একথা মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে। একই মুদ্রা দুটো পিঠ। বাংলার মুখ্যমন্ত্রী এতদিনে জ্ঞানের উদয় হয়েছে দেখে তো অবাক লাগছে। আমরা তো প্রথম দিন থেকে চেয়েছিলাম বাংলার মুখ্যমন্ত্রী আসুন, এই ক্ষতে প্রলেপ দেওয়ার ব্যবস্থা করুন। তো মুখ্যমন্ত্রী আজ থেকে শুরু করে আজ অব্দি আর কি, সেদিন থেকে শুরু করে সবার ঘাড়ে দোষ দিয়ে দিয়েছে, কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারছেন না সেটা হচ্ছে পুলিশ, ওনার আন্ডারে কাজ করা পুলিশ হাইকোর্টে বলেছে যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে। আমাদের কাছে সেই তথ্য আছে, প্রমাণ আছে। এই বাংলায়, এই মুর্শিদাবাদে মা স্বামীহারা হচ্ছে, মাটি রক্তাক্ত হচ্ছে, মানুষ গৃহহীন হচ্ছে, সর্বশান্ত হচ্ছে। কেন এক্সট্রা ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট করেন? কেন ইন্টেলিজেন্স ইনপুট থাকা সত্ত্বেও আর র্যাব নামেনি? কেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে বিএসএফ নামানোর কথা বলেনি বা কেন্দ্রীয় বাহিনীর কথা বলেনি? 7 মণ তেল পুড়ে যাওয়ার পর আপনি রাধার নৃত্য দেখতে চাইছেন। মুখ্যমন্ত্রী এই খোলা চিঠিতেই লিখেছেন, দাঙ্গার জন্ম যারা দেয় তারা বাইরে থেকে আসে, তারা দাঙ্গা করে পালিয়ে যায়, মানে তারা বহিরাগত। মুর্শিদাবাদে যত অশান্তির মূলে শুধু বহিরাগতরা। হ্যাঁ, এটাই শাসক তৃণমূলের তত্ত্ব। প্রথম থেকেই এই দাঙ্গার দায় বহিরাগতদের ঘাড়ে চাপিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা কোনো বহিরাগতদের কাজ, বহিরাগত যারা দুষ্কৃতী তারাই এটাকে অর্গানাইজ করেছে, ফলে মানে একটা দুষ্টু চক্র এটা সুপরিকল্পিতভাবে করেছে। সন্দেহ হচ্ছে যে ষড়যন্ত্র আর কি, কনস্পিরেসি রয়েছে। আমাদের কাছে আঁচ ছিল না, আমরা আঁচ পাইনি, আর আঁচ পেলে তো আমরা সতর্ক থাকতাম। না, আমাদের এরকম যদি আমরা আঁচ করতে পারতাম তাহলে আমরা এই ঘটনা হতেই দিতাম না। মুর্শিদাবাদে শাসক দল তৃণমূলের 3 মুখের মানে 3 নেতার কথা শুনলেন। 2 বিধায়ক আমিরুল ইসলাম এবং বাইরন বিশ্বাস এবং খলিলুর রহমান, জঙ্গিপুরের তৃণমূল সাংসদ। বহিরাগতরাই অশান্তি পাকিয়ে বাংলার সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে, কিন্তু শাসকের কোনো নেতা মুখপাত্র দয়া করে এটা আমাদের বলবেন? মুর্শিদাবাদের অশান্তিতে এ পর্যন্ত পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে কজন বহিরাগত, কজন বাংলাদেশের বা কজন ভিন রাজ্যের বাসিন্দা? ভিন রাজ্যের একজন বাসিন্দাও দেখাতে পারবেন? কিংবা সীমান্ত পেরিয়ে এসেছে তারা? সব পুরোটাই স্থানীয়রাই করেছে। আমি তো বলছি, যারা আমার কথায় বিশ্বাস করতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করতে হবে না। যারা রিফিউজি ক্যাম্পে আছে তাদেরকে জিজ্ঞেস করুন, শামশেরগঞ্জে যারা আক্রমণের শিকার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলে দেবে কারা ছিল। আশেপাশের গ্রামের লোক ছিল। গ্রামে যেটা খুন, গ্রামে গ্রামে হামলা, সেটা একটা চ্যাপ্টার। ধুলিয়ান শহরে লুটপাট, সেটা একটা চ্যাপ্টার। আমাকে ওখানকার লোক বলছে যে অল্প বয়সী ছেলে
তারা লুটপাট করছে, শুধু লুট আর লুট। তার মধ্যে মন্দিরও ভেঙেছে, লুটপাট করেছে, মন্দির ভেঙেছে, সব অল্প বয়সী ছেলে, তাদের সবাইকে ভালো করে চিনি না আমরা। বলেছে আমাকে যা বলেছে আমি আপনাদেরকে বলছি। সীমান্তবর্তী এলাকায় বহু জায়গায় মাদ্রাসা খোলা হয়েছে, খারিজি মাদ্রাসা আছে। এই খারিজি মাদ্রাসায় এই অল্প বয়সী ছেলেমেয়েরা পড়াশুনো করে। এদের না আছে প্রকৃত শিক্ষা, বিজ্ঞান জানে না, অঙ্ক জানে না, ইংরেজি জানে না, শুধুমাত্র ধর্মীয় শিক্ষা এরা এখানে পায়। তার ফলে অত্যন্ত কট্টর মানসিকতা সম্পন্ন এরা হয়। এবং দ্বিতীয়, এটা একটা প্ল্যানফুলি করা। এক তো এদেরকে রেডিকালাইজ করা হয়েছে বছরের পর বছর ধরে, মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করেছিলেন। আর গ্রামে যেটা হত্যা হয়েছে, ওরা তো বলেছে যে আশেপাশের গ্রামের লোক আছে এই হত্যাকাণ্ডে, এটা পুলিশ বলছে না, বাকি সবাই তো বলছে। একজন শিক্ষকের কোচিং সেন্টারে পড়া ছাত্ররা এসে তো শিক্ষকের বাড়িতে হামলা করেছে। শিক্ষক বলছে আমার ছাত্র, আমি তাদেরকে চিনি। আমরাও তো বলেছি যে সিসিটিভি ক্যামেরা আছে, এমনি তোমার অ্যান্ড্রয়েড ফোন আছে, সব খুঁজে বার করা হোক। এবং যারা মেরেছে তারা ওই এলাকার লোকের কোনো অপরিচিতের কথা কোনদিন বলিনি আমরা। মুখ্যমন্ত্রী শাক দিয়ে কতদিন মাছ ডাকবেন? উনি যে বছরের পর বছর এই মোল্লা মৌলবীদেরকে তোষণ করে করে গোটা রাজ্যে যে একটা উগ্র ইসলামিক বাতাবরণ তৈরি করে দিয়েছেন মুসলমানদের মধ্যে। কাজ নেই, মানুষের হাতে কাজ নেই, কর্মসংস্থান নেই, শিক্ষা নেই মুসলমান সমাজে। এবং তাদেরকে কিছু দিয়ে তো ভুলিয়ে রাখতে হবে। আফিং দিয়েছে, যে আফিং কি? কট্টর ইসলামিক জিহাদ। সেইটা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে ভুলিয়ে রেখেছে নিজের ভোট ব্যাংক তৈরি করে। বহিরাগত বিএসএফ তোমার এগুলো কে করেছে? এগুলো করেছে টিএমসি পার্টি। আমরা বলেছি, আমিও নিজে বলেছি যে বাইরের স্থানীয় মানুষ সবাই নয়, বাইরের একটা অংশ এখানটা অংশগ্রহণ করেছিল। আমি গ্যারান্টি দিয়ে বলছি, পুলিশ মুখ্যমন্ত্রীর দপ্তরে গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল। আমাদের কাছে খবর আছে, গোয়েন্দারা জানে সমস্ত কিছু। মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার হিসেবে বারবার সেই রিপোর্ট পড়েছেন, কিন্তু উনি কোনো ব্যবস্থা নেননি। দ্বিতীয়ত, প্ল্যানফুলি এদেরকে সামনে রাখা হয় যাতে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য এদের বিরুদ্ধে পুলিশ যেন কোনো মামলা দিতে না পারে, বা সেই মামলার যেন কোর্টের মাধ্যমে তাতে শাস্তি না হয়। এই দুই প্ল্যানিং এর মাধ্যমে করা হচ্ছে। হিন্দু সমাজের অত্যন্ত বিপদের সময় হিন্দু সমাজকে এটা বোঝা উচিত এবং সেই অনুসারে কাজ করা উচিত। তৃণমূলের এই বহিরাগত তত্ত্ব খারিজ করতে পুলিশের রিপোর্টের কথাই বলছেন সুকান্তরা। মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ কোর্টে দাঁড়িয়ে বলেছে। কোর্টে যে পুলিশের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে পরিষ্কার গতকালই আমি আপনাদেরকে দেখিয়েছি পুলিশের রিপোর্টটা তুলে ধরে। সব জায়গায় লোকাল লোকাল লোকাল, অথচ মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন যে বাংলাদেশ থেকে লোক এসে নাকি এসব করেছে। বর্ডার নাকি বিএসএফ বর্ডার খুলে দিয়েছে, কুণাল ঘোষকে যে বলিয়েছিলেন উনি, লোক ঢুকে গেছিল, তারপরে গন্ডগোল করে আবার বর্ডার খুলে দিয়েছে, বিএসএফ এর বর্ডার খুলে দেওয়ার পরে চলে গেছে। উনি বুঝতে পারছেন না বর্ডারটা কোনো রেলওয়ে ক্রসিং নয় যে এইভাবে তুলে দিলাম আবার ঢুকে গেল আবার চলে এলো, এরকম হয় না। স্যার, একটা বিষয় যে গতকাল আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনিও আশঙ্কা প্রকাশ করেছেন যে বাইরে থেকেও অনেকে ঢুকছে, এটা কিছু পেলেন তদন্ত করে? এখনো এই মুহূর্তে আমি বলতে পারছি না। মুর্শিদাবাদের পুলিশ কর্তার হিসেব অনুযায়ী মুর্শিদাবাদের দাঙ্গায় এ পর্যন্ত 274 জন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে একজনও বহিরাগত বলে পুলিশের কোনো কর্তা দাবি করেননি। তাহলে কোন বহিরাগতর কথা বলছেন শাসক দলের সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যবাসীকে লেখা খোলা চিঠিতেই স্পষ্ট করেছেন তিনি ইঙ্গিত করতে চেয়েছেন। তিনি লিখেছেন, রাজ্যে যে মিথ্যা প্রচার চলছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ান বলছি। তিনি চিঠিতে লিখেছেন, রাজ্যে যে মিথ্যা প্রচার চলছে তার মূলে রয়েছে আরএসএস। বিভেদের রাজনীতির খেলা খেলতে চাইছে বিজেপি এবং আরএসএস। সংকীর্ণ রাজনীতির স্বার্থে যারা দাঙ্গা করে তাদের বিশ্বাস করবেন না। বিজেপি দাঙ্গা বাঁধাতে চায়, ওদের বিশ্বাস করবেন না। এটা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বিজেপি আরএসএসকেই বহিরাগত বলতে চাইছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? যাদের বাংলার কৃষ্টি কালচারের সঙ্গে কোনো যোগ নেই বলে তৃণমূল বরাবর দাবি করে। দেখুন, আজ ব্রিগেড থেকে আরএসএস এর দিকে আঙুল তুলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। ধর্মের উন্মাদনা তৈরি করে, ধর্মীয় ভাবাবেগ তৈরি করে একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে তারা গোটা দেশে, উত্তর ভারতে, মধ্য ভারতে, পশ্চিম ভারতে গত 3 দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে, গুজরাটে যে গণহত্যা করেছে,
আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রশাসনের মুরদ নেই, এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। যেহেতু মমতা তৃণমূলে তৈরি হয়েছে আরএসএস এর দয়ায়, শুনুন উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্যে কালকে যে আমি এর আগে কখনো আরএসএসকে বলিনি, তার মানে সার্টিফিকেট আগে জোগাড় করলেন। যারা কথায় কথায় ধর্মের নামে ভেদাভেদ করে, যারা উত্তেজক প্ররোচনা দেয়, যারা ভুয়ো খবর রটায়, যারা ভুয়ো ভিডিও অন্য জায়গার ভিডিও দিয়ে বাংলায় কুৎসা করতে যায়, যারা উন্নয়নের রাজনীতিতে না পেরে ধর্মীয় ভেদাভেদ করে সীমান্ত লুজ করে দিয়ে বহিরাগত ঢুকিয়ে হামলা করিয়ে ইভেন্ট তৈরি করে, তো তাদের নাম করে বলবেন না তো কার নাম করে বলবেন? বললে হবে না, তাকে তো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করতে হবে আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী। আমরা তো চ্যালেঞ্জ করছি, করুন এটা। আরএসএস এর নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীকে মা দুর্গা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কমিউনিস্টদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের উনি বিরাট নেত্রী ছিলেন আর কি। ফলে আরএসএসকে বাড়তে দিয়েছেন এই পশ্চিমবাংলায়, তাদের লাঠিখেলা, তাদের স্কুল চালিয়ে তৃণমূল বাড়তে দিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়তে দিয়েছেন। আজকে খোলা চিঠি দিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করলে তো হবে না। ওনার ঝুঁটিটা মোহনবাগানের কাছে বাধা আছে। যেই গন্ডগোল করছে ধরুন, তাহলে আপনার এমএলএ ধরা পড়বে, ওখানকার মসজিদের লোকেরা ধরা পড়বে, আপনার নেতারা ধরা পড়বে, যারা ওখানে এই উত্তেজনা ছড়িয়ে দাঙ্গা করেছে। ভিডিও দেখা যাচ্ছে, একটা লোককে ধরার হিম্মত নেই ওনার, খালি লোককে বোকা বানানো, মিথ্যা কথা বলবেন। মাঝে মাঝে মনে হয় না আপনাদের রাজনীতি অদ্ভুত এক ধরনের ভুলভুলাইয়া? এতক্ষণ যা দেখলেন শুনলেন, এরপর বিজেপি বলতেই পারে তলায় তলায় তৃণমূল সিপিএম এক হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু এটা হামেশাই বলেন, হিন্দু ভোট কাটুয়া বাম তৃণমূলের সুবিধে করে দিচ্ছে। আবার সিপিএম এক বন্ধনীতে ফেলেছে তৃণমূল এবং বিজেপিকে। আরএসএসের কাছে টিকি বাধা। রাজনীতির এই দ্বন্দ্ব সমাস চলছে, চলবে। পুলিশেরও বাপ বাপান্ত হবে এবং হচ্ছে। শামসেরগঞ্জে বাবা ছেলে খুনে চোপড়া থেকে আজ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কি নাম? জিয়াউল শেখ ওরফে চাচা। পুলিশ দাবি করেছে এই জিয়াউলই অন্যতম চক্রী। ফলে ফের তৃণমূলের বহিরাগত তত্ত্বকে আতশ কাচের নিচে রেখে দেখতেই হচ্ছে। দেখছেন সুকান্ত মজুমদার। জিয়াউল না কি নাম বললেন তো? জিয়াউল শেখ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, যে জিয়াউল শেখ কি আরএসএস করতো না বিজেপি করতো? মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিক। মাননীয় মুখ্যমন্ত্রী এক কথা বলছে আর তার আন্ডারে পুলিশ আর এক কথা বলছে, কোনটা ঠিক? আমরা কাকে সত্যবাদী ধরবো? পুলিশ গ্রেফতার করেছে। হ্যাঁ, পুলিশ গ্রেফতার করেছে মানে পুলিশ বলছে যে এই লোকটা দায়ী, পুলিশের কাছে তথ্য প্রমাণ আছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কথা বলছেন না তার আন্ডারে কাজ করা তার পুলিশ সত্যি কথা বলছেন? সেটা তো আগে ঠিক করে বলুন মাননীয় মুখ্যমন্ত্রী। 11ই এপ্রিল শামসেরগঞ্জের জাফরাবাদে বাবা ছেলেকে বাড়ি থেকে বের করে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা। 11 থেকে আজ কত? আজ 20শে এপ্রিল। হাতের কর গুনলে ঘটনার পর 9 দিন। আজ ওই বাড়িতেই গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল, সাংসদ খলিলুর রহমানের নেতৃত্বে। পরিবারের পাশে আছি এটা বলতেই 7 দিন লেগে গেল। আস্থা অর্জন। আর্থিক ক্ষতিপূরণ দিতে চেয়েছিল তৃণমূল, মুখের ওপর শুনতে হয়েছে না নেব না, মানে প্রত্যাখ্যান। ক্ষতে প্রলেপ লাগাতে গিয়েও পারল না তৃণমূল। খলিলুরদের নিরাশ হয়েই ফিরতে হয়েছে। নেব না বলে দিয়েছেন ওদেরকে? হ্যাঁ। ওরা কি বললেন? টাকা দেবে নেবে কি আমিরুল বলছে টাকা পরে নেবে, আমরা তো বলিনি টাকা নেব। হ্যাঁ, ওটা মিথ্যা কথা, সাজানো করে বলছে। ওটা মুখের উপর স্পষ্ট করে দিয়েছেন একেবারে। এখানে মিটিং করলো, আমরা বাড়িতে ছিলাম, পরে শুনলাম অন্য লোকের মুখ থেকে। হ্যাঁ, আমরা বলেছি পরে টাকা নেব, তো আমরা টাকা নেব না। আর একদম মুখে বলে দিয়েছেন হ্যাঁ, আমরা টাকা নেব না। এক গালে সুপ্রিম কোর্ট হাইকোর্ট গাল চড় মারছে মমতা প্রশাসনের, আর ওই হরগোবিন্দ দাসের স্ত্রী চন্দন দাসের মা আর এক গালে সপাটে চড় মেরেছেন। মমতা নিজে মনে করেছেন সবসময় ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে দেওয়া যাবে। আরজি করের অভয়ের মা পরিবারও তাই বলেছিল। আজকে এই হরসুন্দর দাসের স্ত্রী এবং চন্দন দাসের, হরগোবিন্দের স্ত্রী এবং চন্দনের মাও সেই কথাই বলেছেন। শুনেন, ওই পরিবারটা বামপন্থী পরিবার, সিট দ্বারা সোজা আছে। ওরা বুঝিয়ে দিয়েছে এই 10 লাখ 20 লাখ নিয়ে তার ছেলে তার স্বামীর চলে যাওয়াতে, যা পরিবারের লোক চলে যাওয়াতে যে ক্ষতি হচ্ছে, ক্ষতিপূরণ টাকা দিয়ে আপনি ক্ষত চাপা দেওয়া যায় না। সরকারের রাজ্য সরকারের ব্যর্থতার জন্য খুন হতে হয়েছে। অনেকে অনেক কথাই বলছে। যখন
একটা ঘটনা ঘটে তখন অনেকেই অনেক কথা বলে, আবার অনেকেই ঘোলা জলে মাছ ধরতে আসে। দেখুন, আমি এই এলাকায় 25 বছর ধরে রাজনীতি করছি। রাস্তা করলাম, পানীয় জলের ব্যবস্থা করলাম, অমুক করলাম, এইটা ডেভেলপমেন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। কিন্তু আমাদের যে মানবতার যে উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন যদি আমরা করতে না পারি তাহলে সেগুলোর কোনো কাজে লাগবে না। অনেক কিছু করেছি আমরা এই, কিন্তু আজকে আমাদেরকে কালিমা লিপ্ত করা হচ্ছে। আমি আমার ছোটোবেলা থেকে মনে পড়া থেকে আমি তো আজ পর্যন্ত এই ঘটনা এর পূর্বে দেখিনি। কিছু বুদ্ধিজীবী বা সমাজসেবী রয়েছেন, তাদেরকে আমি বলেছি যে সমস্ত আমাদের ভবিষ্যৎ, যে আমাদের সন্তান, তারা যে আমাদের পরিবারের এবং দেশের ভবিষ্যৎ, তারাকে যেন আমরা সুসন্তান করে তুলতে পারি, তারা যেন এলোমেলো পথে না যায়, তার জন্য আমাদেরকে সাধারণ নাগরিক হিসেবে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটা কাজ করতে হবে। এটা সরকারি যদি লজ্জা থাকে, এরপর আর মমতা ভাববেন না যে পুষিয়ে দেবো চাকরি দিয়ে বা টাকা দিয়ে। তাদের ধারণা হতে পারে যে প্রকৃত যারা দোষী তাদেরকে শাস্তি দিলেই আসল ক্ষতিপূরণ হবে। ও যা সমাধান করবে করুক, আমাদের স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই এবং আমাদের গ্রামের প্রত্যেক রানীপুর জাফরাবাদ গ্রামের সুরক্ষা অবশ্যই চাই। আমাদের ওই ঘর বাড়ি কিছু আমাদের দিয়েই আমরা শান্ত রেখে যে ফের আবার অ্যাটাক করবে সেরকম আমরা কিছু চাই না। বলেছেন বিএসএফ পার্মানেন্ট ক্যাম্প চাই। হ্যাঁ, বিএসএফ পার্মানেন্ট ক্যাম্প চাই, যারা দোষী শাস্তি চাই। যদি সুরক্ষা দিতে পারলে আমাদেরকে চাই। জেলা এমপি প্রত্যেকে বললেন যে এমনি আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু বাস্তবায়িত কতটা হবে সেটা আমি বলতে পারবো না। ওদের কথা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে ক্ষতে এক চিলতেও প্রলেপ পড়েনি। শুধু ওই পরিবার নয়, জাফরাবাদের প্রত্যেকটি মানুষ এখন ফুঁসছেন। নিজেদের পরিবারের নিরাপত্তার থেকে একটা মানুষের কাছে কোনো টাকা পয়সা অন্য কিছু বড় হতে পারে না। রাজ্য পুলিশে অনাস্থা থেকেই তারা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাইছেন। এই যে পুলিশে প্রত্যাখ্যান বা পুলিশকে না বলে দেওয়া, পুলিশ চাই না বিএসএফ চাই, রাজ্যের ক্ষতিপূরণ প্রত্যাখ্যান, তার মানে সরাসরি রাজ্যের প্রশাসনকে, রাজ্যের সরকারকেই প্রত্যাখ্যান। মাটি মানুষের সরকার কি বাংলার মানুষের থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে? সেখানকার মানুষ তাই পুলিশকে বিশ্বাস করছে না। পুলিশকে বিশ্বাস না করা মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি অবিশ্বাস, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী। ওরা খুন করেছে, ওরা হিন্দু শূন্য করতে চায় মুর্শিদাবাদকে, পরে মালদা করবে, উত্তর 24 পরগনা করবে। মুঘল পাঠানরা চেষ্টা করে পারেনি, এখন মমতা চেষ্টা করছে। বিএসএফ আমরা চাইলেই তো গ্রামে গ্রামে হবে না, সেই বিএসএফ তো পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারাই পরিচালিত হবে। বিএসএফ দিয়ে শান্তি স্থাপন তো কৃত্রিম, মানুষের মধ্যে দূরত্ব তৈরি থাকলে কোনোদিন শান্তি আসবে না। দেখুন, সংবাদ মাধ্যম হিসেবে প্রত্যেক দলের নেতাদের কাছে আমাদেরও একটা আবেদন আছে। এই আবেদনটা কিন্তু সাধারণ মানুষের আবেদন। আমরা বলছি কারণ সাধারণ মানুষ তো একসঙ্গে গিয়ে আপনাদের সবাই মিলে আবেদন জানাতে পারবে না। আমাদের আবেদন হচ্ছে, এই মুহূর্তে এমন কোনো মন্তব্য কোনো দলের কোনো নেতা করবেন না যা কনফিডেন্স বিল্ডিং মেজারকে নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, আমরাই প্রশ্ন তুলছি TV9 বাংলা থেকে যে তৃণমূলের সংসদীয় দল বা পরিষদীয় দলের এতদিন যাওয়া উচিত ছিল। ভিন রাজ্যে তারা যেতে পারে, নিজের ঘরে কেন তারা যেতে পারবে না? কিন্তু এটাও ঠিক, একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, এই মুহূর্তে এমন কোনো মন্তব্য যে মন্তব্য এই পরিস্থিতিকে আরও বিগড়ে দেয়, তা থেকে আমাদের সবার বিরত থাকা উচিত। তার কারণ ওই যে বললাম যে মুর্শিদাবাদ ঘরে ঘরে হোক, আমরা চাই না, আপনারাও চান না। মুর্শিদাবাদের মানুষ যে ভীত সন্ত্রস্ত, কদিন ধরেই সেটা দেখছেন, শুনছেনও। মালদার বৈষ্ণবনগরে ঘর ছাড়াদের শিবিরে শুনেছেন তো যে কি অবস্থা। শামশেরগঞ্জে শান্তি শিবিরে বিএসএফ এর স্থায়ী ক্যাম্পের দাবি উঠেছে। বারবার আপনাদের আমরা দেখাচ্ছি, ভীত বলেই তারা কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প চাইছেন। তারা মনে করছেন রাজ্যের পুলিশ নিধিরাম সর্দার 3 দিন ধরে অশান্তির এলাকায় ঘুরে আজ জাতীয় মহিলা কমিশনও বলল সেখানকার মহিলারা ভীত সন্ত্রস্ত। उनका सब कुछ खत्म हो गया है और इन चीज को लेके हुए वो इतना ही पूछ रही है कि हमारा क्या कसूर है कि अपने ही जगहों में, अपने ही गांव में हम निर्वासित हो गए, यहाँ पे हम नहीं रह पाए, हमें यहाँ से
जाना पड़ा, पलायन करना पड़ा, क्या हमारा कसूर है? ये रिपोर्ट सरकार में जाएगी, ये रिपोर्ट पश्चिम बंगाल की जो चीफ सेक्रेटरी है, पश्चिम बंगाल के जो डीजीपी है, उनको भी आएगी। क्या क्या चीज़ें होनी चाहिए इस विषय पे हम अपनी एक रिपोर्ट ज़रूर बनाएंगे और हम वो रिपोर्ट भी दे देंगे। मैं आज पश्चिम बंगाल की सरकार को मैं तत्काल और दृढ़ता के साथ कार्रवाई करने का मैं आग्रह करती हूँ। मैं पश्चिम बंगाल के महिला आयोग को भी सूचना करती हूँ कि आप उस क्षेत्र में जाइए, उन महिलाओं का दर्द समझ कर लीजिए, उनकी पीड़ा समझ कर लीजिए